কে জিতবে আজকে, গুজরাট নাকি পাঞ্জাব? খেয়াল করে দেখবেন গুজরাট কিন্তু গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কি কারণে? এর মধ্যে তারা কিন্তু 9টা ম্যাচ খেলছে, 9টা ম্যাচের মাঝখানে কিন্তু 5টা জয় কিন্তু তাদের পকেটে আছে, মোটামুটি কিন্তু ভালো পজিশন আছে, টেবিলে 5 নম্বর পজিশন আছে। অন্যদিকে বিপক্ষ দল খুবই শক্তিশালী দল, শক্তিশালী পাঞ্জাব। একটা সময় তারা আনবিটেন ছিল, কিন্তু রাজস্থান আনবিটেনের তকমাটাকে শেষ করে দিয়েছে। কি কারণে? আগের ম্যাচে কিন্তু পাঞ্জাব আগে ব্যাটিং করে 222 রান নিতে পেরেছিল, কিন্তু 222 রান পর্যাপ্ত ছিল না, পাঞ্জাব কিন্তু ওই ম্যাচটা হেরে গেছে। এখানে কিন্তু অনেকগুলো ভুল ছিল তাদের। এই প্রসঙ্গে যদি একটু পরে কথা বলি, আমরা যদি একটু রাজস্থান নিয়ে কথা বলতে চাই, রাজস্থান কিন্তু ইদানিকালে ভালো খেলতে পারতেছে। আপনি খেয়াল করে দেখেন গত ম্যাচে রাজস্থান আরসিবির সাথে যেভাবে একটা ম্যাচ জয়লাভ করতে পারছে, দুর্দান্ত মানে দুর্দান্ত। প্রথমে বোলিং করে কিন্তু তাদেরকে 155 রানে অল আউট করে দিচ্ছে, এটা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট। এমনকি তারা কিন্তু এর আগের ম্যাচে সিএসকে কে 158 রানে অল আউট করে দিছে, কলকাতাকে 180 রানে অল আউট করে দিছে। এগুলা কিন্তু ভালো বোলিং এর নিদর্শন। আপনি যদি একটা দলকে 155 রানে, একটা দলকে 158 রানে, একটা দলকে 180 রানে অল আউট করতে পারেন, এমনকি পরে ব্যাটিং করে ওই দলের সাথে আপনি চেস করতে পারেন, তার মানে কি আপনার মাঝখানে কিন্তু ভালো ব্যাটসম্যান আছে। ভালো ব্যাটসম্যান শুধুমাত্র 3 জন ভাই, যত কথাই বলেন সাই সুদর্শন, জস বাটলার, শুভমন গিল। আপনারা যদি আরসিবির সাথে ম্যাচটা একটু খেয়াল করে দেখি, গুজরাট ম্যাচটা জয়লাভ করছে, কিন্তু একটা সময় মনে হচ্ছিল যদি আর 2টা উইকেট বা 1টা উইকেট পড়ে যায় তখন কিন্তু পাল্লাটা ঘুরে গেলেও ঘুরে যেতে পারে। সর্বশেষ কিন্তু রাহুল টেটে কিন্তু একটু ভালো করতে পারছেন। মনে পড়ে কি আপনাদের ভুবনেশ্বর কুমার যে ধরনের ফলিং করতে পারছিলেন, মারাত্মক মানে মারাত্মক। অন্যদিকে যদি আপনি পাঞ্জাবের প্রসঙ্গে আসেন, যে পাঞ্জাবকে কোনো দল হারাতে পারতেছিল না, যে পাঞ্জাব একটা সময় দিল্লির বিরুদ্ধে 264 জায়গায় 265 করতে পেরেছিল, পরে ব্যাটিং করে মনে হচ্ছিল যে এবছর তাদেরকে কোনো দল হারাতে পারবে না, কিন্তু রাজস্থান কিন্তু তাদেরকে হারাইতে পেরেছিল। কি কারণে পেরেছিল? তারা পর্যাপ্ত রান নিতে পারে নাই। 222 রান নিয়েছে, কিন্তু ওইটা পর্যাপ্ত ছিল না। আপনি খেয়াল করে দেখেন একটা সময় যখন শ্রেয়াস আয়ার তাদের দলপতি, এমনকি প্রাপ্ত ব্যাটিং করতেছিল, তারা কিন্তু মোটামুটি 12 বার ব্যাটিং করতে পেরেছিল, কিন্তু সর্বমোট তারা রান করতে পেরেছিল 89 থেকে 90 রান। কি কারণে? শ্রেয়াস আয়ার সম্ভবত 27 বলে 30 করতে পারছেন, এমনকি প্রাপ্ত সিং 44 বলে বা 45 বলে 50-এর উপরে রান করতে পারছেন। এই কারণে কিন্তু রানটা কিন্তু আমারই যায় না। লাস্টের দিকে যদি মার্কো স্টয়নিস একটু ভালো ব্যাটিং করতে না পারতেন, তাহলে রান তো 200 যায় না। এমনকি যখন তারা বোলিং করতে আসলো, কি কারণে যে ওই দিন তারা দলের মাঝখানে এতগুলো পরিবর্তন করলো, এতগুলো পরিবর্তন করে নাই, 2-3টা পরিবর্তন করছে যেগুলো কোনো দরকার ছিল না। শশাঙ্ক সিং ওনাকে ড্রপ করে দিচ্ছে, উনি হয়তো একটা হালকা ইনজুরি কবলে আছেন, এটা একটু শিওর, কিন্তু এক্সার বাটলেট তার তো কোনো অপরাধ নাই, কিন্তু এবছরের টুর্নামেন্টে একটা ম্যাচও বাজে বোলিং করে নাই। তাহলে কি কারণ তাকে বাদ দেওয়া হয়েছে? তার পরিবর্তে কেন লুকি ফার্গুসনকে নেওয়া হয়েছে? ভাই লুকি ফার্গুসন নিঃসন্দেহে ভালো বলার, কিন্তু আপনি যখন ভালো করতে যাবেন অনেক সময় ভালো করতে গেলে খারাপ হয়ে যায়। লুকি ফার্গুসন ওই ম্যাচে 4 ওভারে সম্ভবত 57 রান দিতে পেরেছিলেন, এমনকি আর্শদীপ সিং যেখানে এই দলের মধ্যমণি ওপেনিং বলার, তিনি 4 ওভারে 64 রান দিতে পারছেন। এমনকি মার্কো ইয়ানসেন 6 ফুট 8 ইঞ্চি লম্বা, 4 ওভার বল করে না, তিনি 4 ওভার বল করতে পারেন, 3 ওভার 1 বলে তিনি 40 রান দিতে পারছেন। যখন আপনাদের প্রিমিয়াম বলার এই ধরনের মাইল খাবে, তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না। তবে দলের মাঝখানে হারপ্রীত বারকে ঢোকানো হয়েছিল, হারপ্রীত বার কিন্তু ভালো বোলিং করতে পারছেন। এখন আজকের যে খেলা, আজকের খেলায় কি পাঞ্জাব কি কোনো ধরনের পরিবর্তন করবে? মানে লুকি ফার্গুসন কি দলের মাঝখানে থাকবেন, নাকি এক্সেল বাটলার দলের সাথে যুক্ত হয়ে যাবেন, শশাঙ্ক সিং কি দলের মাঝখানে যুক্ত হয়ে যাবেন, নাকি আজকের খেলায়ও প্রাপ্ত সিং শ্রেয়াস আয়ারের মাঝখানে যদি কোনো পার্টনারশিপ হয় তারা কি স্লো ব্যাটিং করবে? অনেকগুলো প্রশ্ন কিন্তু উৎপন্ন হচ্ছে। অন্যদিকে যেহেতু খেলা হচ্ছে গুজরাটের মাটিতে, গুজরাটের বলাররা কিন্তু দুর্দান্ত ছন্দে আছে। আপনি যত কথাই বলেন, রশিদ খান একটা সময় মনে হচ্ছিল এবছরও তিনি যেমন তেমন ভাবে টুর্নামেন্টটা শেষ করবেন, কিন্তু না, এর আগের দিনও কিন্তু তিনি 17 রান দিয়ে 2টা উইকেট নিতে পারছেন আরসিবির বিপক্ষে। এমনকি আরশাদ খান দুর্দান্ত বোলিং করতে পারছেন, সম্ভবত 3টা বা 4টা উইকেট দিতে পারছেন। মোহাম্মদ সিরাজ প্রত্যেকদিন ভালো বোলিং করতে পারতেছেন। প্রসিদ্ধ কৃষ্ণা বেঞ্চে বসে আছেন, কারণ কি দলে এখন তিনি জায়গা পাচ্ছেন না। জ্যাসন হোল্ডার যখন এই প্লেয়ারটা দলের মাঝখানে আসলো, দলের মাঝখানে কিন্তু একটা বিস্ফোরণ হয়ে গেছে। কারণটা কি? এই ব্যাটসম্যানটা বা এই অলরাউন্ডারটা ব্যাটিং করতে পারতেছেন, তিনি বোলিং করতে পারতেছেন। গত ম্যাচে তিনি 4 ওভার বোলিং করছেন, 2টা উইকেট নিতে পারছেন। এমনকি যে ধরনের দুর্দান্ত ক্যাচ তিনি নিতে পারছেন, মনে পড়ে কি আপনাদের দেবদীপ পাডিক্কর রজত পাতিদারের যে একটা ক্যাচ তিনি নিয়েছেন, হয়তোবা এই ক্যাচটাকে নিয়ে একটু কন্ট্রোভার্সি রয়েছে। কারণটা কি? ওই বলটাকে মাটিতে ঘষা খাইছে কিনা আমরা দেখতে পাচ্ছি। বিরাট কোহলি কিন্তু মাঠের ওই প্রান্ত থেকে একটু উত্তেজিত অবস্থায় ছিল। কারণটা কি? মনে হচ্ছিল বলটা একটু ঘাসে লাগতেও পারে, কিন্তু থার্ড আম্পায়ার খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে গেছে। এটা আমাদের আলোচনার বিষয় না। এখন আজকে গুজরাট কোন ধরনের পরিবর্তন করতে পারে? আসলে গুজরাটের তেমন কোনো পরিবর্তনের কিছুই নেই। গত ম্যাচে তারা যে ধরনের 11 নিয়ে খেলেছিল ওইটাই নিয়ে তারা নামবে, কিন্তু তাদের ইন্টেন্ট একটু পরিবর্তন করতে হবে। ইন্টেন্টে কোন ধরনের পরিবর্তন? উপর থেকে তাদের অবশ্যই রান করতে হবে। কারণটা কি? নিচের দিকে কিন্তু তারা ওই ধরনের ভালো ব্যাটিং করতে পারতেছে না। আমরা কিন্তু দেখেছিলাম আরসিবির সাথে 155 রান, কিন্তু ভুবনেশ্বর কুমার যদি আরেকটা উইকেট ফালাইতে পারতেন, কিংবা জশ হাজেলুর ওই দিন একটু অফ ফর্মে ছিলেন, তিনি যদি আরেকটু ভালো বোলিং করতে পারতেন, 1-2টা উইকেট যদি ফালাইয়া ভুবনেশ্বর কুমারকে একটু সঙ্গ দিতে পারতেন, হয়তোবা
গুজরাট 155 রানে ম্যাচটা হেরে যেতে পারতো। কারণটা কি, নিচের দিকে শাহরুখ খান বলেন একদম বাজে ফর্মে আছেন, রাহুল টেটা ওই দিন একটু বলতে পারেন 17 বল 87 নিতে পারছেন, এটাই তার এবছরের সর্বোচ্চ ভালো ইনিংস। এমনকি ওয়াশিংটন সুন্দর অনেক আশা নিয়ে তাকে 4 নম্বর পজিশনে পাঠানো হয়, কিন্তু তিনি কোনোদিনই কিন্তু খেলতে পারতেছে না। যেদিনই পাঞ্জাব ভালো করে, যেদিনই গুজরাট ভালো করে, উপর থেকে রান কিন্তু আসে, হয়তো বা সাই সুদর্শন 100 করতে পারেন, 87 করতে পারেন, কিংবা অন্য কোনো স্কোর করতে পারেন, শুভমন গিল একটা ভালো স্কোর করতে পারেন। এমনকি তাদের ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম ব্যাটসম্যান জস বাটলার যদি উপর থেকে রান করতে পারেন, এখন মনে হচ্ছে জ্যাসন হোল্ডারও যদি একটু রান করতে পারেন, তাহলে তারা একটু ভালো কিছু করতে পারবে। অন্যদিকে পাঞ্জাবকে নিয়ে এত কিছু চিন্তা করার কিছু নেই, তারা গত ম্যাচে একটা ভুল করছে, কিন্তু তারা ভুল থেকে অবশ্যই শিক্ষা নেবে, কারণ ভুল যদি আপনি না করেন তাহলে আপনি শিক্ষা কিভাবে নেবেন। খেয়াল করে দেখেন, প্রভসিমরন সিং এবছর যে গতিতে ব্যাটিং করতে পারতেন, গত ম্যাচে কি হয়েছিল সেটা আমরা ভুলে যাই। আমরা গত ম্যাচে একটা জিনিস আমি বুঝতে পারছি, যখন প্রভসিমরন সিং এমনকি শ্রেয়াসের ব্যাটিং করতেছিল, তখন কিন্তু রবীন্দ্র জাদেজা অ্যাজ এ বামাতি বলার তিনি কিন্তু দুর্দান্ত একটা স্পেল করে গেছেন। 4 ওভারে সম্ভবত তিনি 20-এর উপর রান দিয়ে গেছেন। এই যে 4টা ওভার তিনি করে গেছেন, ওই সময় শ্রেয়াসের নামাটা উচিত হয়নি। কি কারণে, যখন বামাতি বলার আপনি জানতেছেন বোলিং করবে, তখন যদি কোনো কারণে নেহাল বেদারাকে নামাই দেওয়া হইতো, তখন কিন্তু রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের একটা কম্বিনেশন হইতো, তখন কিন্তু এই 4টা ওভার কিন্তু তিনি বল করতে পারেন না, সুযোগই পান না, এমনকি দুই প্রান্ত থেকে কিন্তু হিট করার একটা সম্ভাবনা তৈরি হতো। ওই যে একটা প্রেশার ক্রিয়েট হয়ে গেছে, এই কারণে কিন্তু পাঞ্জাব কিন্তু ওই দিন ভালো করতে পারেনি। পাঞ্জাব দলটা কিন্তু মোটামুটি সেটেল। কি কারণে, আপনি খেয়াল করে দেখেন, প্রভসিমরন সিং, প্রিয়াঙ্ক সাইয়ার, কপার কুনলি দুর্দান্ত ব্যাটসম্যান। কপার কুনলি কিন্তু মারাত্মক ব্যাটসম্যান ভাই, তার কাছে কিন্তু মারাত্মক শট আছে। তিনি কিন্তু 3 ফরম্যাটে প্লেয়ার হবেন, আপনি লিখে রাখেন এই বিষয়টা। তিনি ধরে খেলতে পারেন, 4 ছক্কা মারতে পারেন। 4 নম্বরে দলপতি শ্রেয়াস আয়ার একটা ম্যাচ খারাপ করেছেন এই বলে আপনি যে তার নিন্দা গাইবেন সেটার কোনো সুযোগই নেই। কারণ কি, এবছর তিনি যে ধরনের ছন্দে আছেন, এখন পর্যন্ত তিনি যেভাবে খেলতে পারতেছেন, হয়তোবা ওই ম্যাচটা তিনি ফিনিশিং করতে পারেন, এটা তার একটা ব্যাড লাক ছিল। 5 নম্বরে নেহাল বেদারা, 6 নম্বরে শশাঙ্ক সিং। আজকে আমি আশা করি যে ইনজুরি কাটিয়ে তিনি দলের মাঝখানে ঢুকে যাবেন, আদারওয়াইজ আগে যে ব্যাটসম্যানটা খেলেছিল হয়তোবা তিনি খেলতে পারবেন। 7 নম্বরে মার্কো স্টয়নিস দুর্দান্ত ছন্দে আছেন। এর আগের দিন তিনি যে ধরনের ব্যাটিং করছেন ভাই, যে ধরনের মাসের পর তিনি দেখাইছেন, মারাত্মক। 8 নম্বরে মার্কো ইয়ানসেন কিংবা আজমতুল্লাহ ওমর জাই। এখন হয়তো সময় আসছে আজমতুল্লাহ ওমর জাইকে একটু পরখ করে দেখা। এখন মার্কো ইয়ানসেনের জায়গায় কি খারাপ কিনা সেটাই বলতে পারতেছে না, তবে প্রয়োজন আজমতুল্লাহ ওমর জাই, তিনি কিন্তু উপরে ব্যাটিং করতে পারেন। আমরা কিন্তু আফগানিস্তানের হয়ে দেখি তিনি নতুন বল করতে পারেন। এমনকি এমনও সময় আসছে টি-20 বিশ্বকাপ আমরা দেখছি, সুপার ওভার তিনি ব্যাটিং করতে আসেন, সুপার ওভার তিনি বল করতে আসেন। মারাত্মক লেভেলের ক্রিকেটার, কিন্তু বেঞ্চে বসে আছেন, তাদের বেঞ্চ স্ট্রেংথ কত ভালো আপনি দেখেন। 9 নম্বরে আর্শদীপ সিং, চাহাল, এক্সের বাটলেট, কিংবা এক্সের বাটলেটের জায়গায় যদি আপনি মনে করেন যে না, লুকি ফার্গুসনকে আমরা গত ম্যাচে সুযোগ দিয়েছিলাম, তাকে আমরা সুযোগ দিব, হয়ে গেল, তত মোটামুটি কাভার আপ হয়ে গেছে। এখন ইম্প্যাক্ট সাব হিসেবে যদি তারা কোনো প্লেয়ারকে নিতে চায়, গত ম্যাচে যেমন আমরা দেখছি হারপ্রীত ব্রারকে নিচ্ছে, তিনি কিন্তু বামাতে বলার হিসেবে ভালোই বোলিং করতে পারতেছে, দলে মাঝখানে একটা ভেরিয়েশন আসলো, চাহাল এমনকি হারপ্রীত ব্রার মিলে মিডল ফেস থেকে একটু কন্টিনিউ করতে পারলো। যেহেতু গুজরাটের মাটিতে খেলা, ওইখানে কিন্তু স্পিনাররা একটু ভালোই করতে পারবে বলে মনে হচ্ছে, কিন্তু গুজরাট কিন্তু আবার পেস বোলিংয়ে খুবই সমৃদ্ধ। আপনি খেয়াল করে দেখেন, জ্যাসন হোল্ডার, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, এমনকি আরশাদ খান, তারা কিন্তু সবাই মিলে কিন্তু পেস বোলিংটাকে খুব সুন্দর মতো বোলিং করতে পারতেছে। এখন তারা কি একটা এক্সট্রা স্পিন বলার খেলাবে কিনা সেটা কিন্তু আমি বলতে পারতেছি না। তবে আজকে যদি খেলা আপনি আমাকে প্রশ্ন করেন যে কোন দল জয়লাভ করতে পারে, খুবই কঠিন একটা প্রশ্ন হয়ে যায়। কারণ কি, পাঞ্জাব জয়ের জন্য খেলবে, গুজরাট অবশ্যই চাইবে যেন এই ম্যাচটা জয় করে যেন তারা 4 নম্বর পজিশনে যাইতে পারে। কারণটা কি, এখন তাদের পয়েন্ট আছে 10 পয়েন্ট। যদি তারা এই ম্যাচটা যদি একটা ভালো স্কোর করে জিততে পারে, তাহলে কিন্তু তাদের রান রেটও বাড়বে, এমনকি তারা 4 নম্বর পজিশনে যেতে পারবে। সুতরাং কেউ কিন্তু কাউকে ছেড়ে দিবে না, কে যে জয়লাভ করবে তা কিন্তু বলা যাচ্ছে না। তারপরে যদি আপনি আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, আমি কিন্তু অবশ্যই উত্তর দিতে চাই যে আজকে হয়তোবা পাঞ্জাব আবার জয়ের খাতায় নাম লেখাতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।